প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। দেশ বিদেশ পরিক্রমায় আমাদের সাথে যুক্ত হন। নজর রাখুন আগামীর প্রতিটি পদক্ষেপে। মন্ত্রীদের সেই চিরচেনা পদ, বরাকের ভাগ্যে এবার কি সত্যি বদল আসবে? বিস্তারিত জানাবো প্রতিবেদনে। সরকারি চাকরির প্রলোভনে বিহারের নরককুণ্ডে বন্দী অসমের 115 প্রাণ। এই হাড় হিম করা ঘটনার বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকবেন। রাঁচির আরএসএস অফিসে বোমা হানা, কি ঘটেছিল আসলে জানাবো প্রতিবেদনে। বস ট্রাম্পের রসিকতা, কূটনৈতিক মঞ্চ নাকি কমেডি শো? রহস্যময় উত্তর জানতে পুরো ভিডিও দেখুন। বরাক উপত্যকার দুই ভূমিপুত্র দ্বিতীয়বার মন্ত্রী হয়ে ঘরে ফিরলেন। স্বাভাবিকভাবেই সমর্থক ও দলীয় কর্মীদের মধ্যে এক ধরনের সাজো সাজো রব। ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা আর দীর্ঘদিনের পরিচিত মুখগুলোকে ঘিরে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা রাজনীতিতে খুব একটা নতুন নয়। কিন্তু এই সব কিছুর আড়ালে বরাকের সাধারণ মানুষের মনে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এসবের পরেও কি বরাকের ভাগ্যের চাকা ঘুরবে? বরাক উপত্যকার মানুষের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এখানকার রাস্তাঘাট। এমনও দিন আসে যখন কোনো জরুরি প্রয়োজনে বের হতে গিয়েও মানুষ রাস্তায় বড় বড় গর্তের সামনে দাঁড়িয়ে থমকে যান। পিচ নেই, কোথাও বড় বড় খানাখন্দে যেন এক অভিশাপ। সাধারণ মানুষ তো আর আকাশ ছোঁয়া কিছু চাইছেন না, তারা শুধু চাইছেন দিনের শেষে নিরাপদে বাড়ি ফেরার মতো একটা রাস্তা। এটা কি খুব কোনো বড় দাবি, নাকি একটি মৌলিক অধিকার হিসেবেও একে পাওয়ার যোগ্যতা আমাদের নেই? আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। তারা ভাবছেন মন্ত্রী তো আবারও বাড়ির লোক, যারা এই মাটি আর ধুলোর সাথেই বড় হয়েছেন। তারা তো অন্তত আমাদের কষ্টটা বুঝবেন। গত কয়েক বছরে কত পরিকল্পনা হলো, কত বাজেট বরাদ্দ হলো, অথচ কাজের কাজ কিছুই হলো না। বারবার প্রতিশ্রুতি আর ব্যর্থতার ঘানি টানতে টানতে বরাকের মানুষ আজ ক্লান্ত হয়ে পড়েছেন। এখন আর কথার ফুলঝুরি নয়, মানুষ এবার সরাসরি কাজের প্রতিফলন দেখতে চাইছেন। মন্ত্রীরা ঘরে ফিরেছেন, সংবর্ধনার ব্যস্ততা থাকবেই, সেটা তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক অধিকার। কিন্তু সেই বাস্তবতার মাঝেও একটা ছোট্ট প্রশ্ন কি তারা নিজেদের করবেন? যে রাস্তা দিয়ে তারা প্রতিদিন যাতায়াত করবেন, সেই রাস্তার দশাই তো বলে দিচ্ছে সাধারণ মানুষের ভোগান্তির পরিধি কতটুকু। উন্নয়ন মানে তো শুধু বড় বড় ফাইল সই করা নয়, উন্নয়ন মানে তো মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘব করা। এখন দেখার বিষয়, নতুন করে পাওয়া এই দায়িত্বের ভার মন্ত্রীরা কতটা গুরুত্ব দিয়ে পালন করেন। সংবর্ধনার আনন্দ ম্লান হয়ে যাওয়ার আগেই যদি রাস্তাঘাটের মেরামতের কাজ শুরু হয়, তবেই মানুষ বুঝবে যে এবারের ফেরাটা সত্যি বরাকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। নতুবা সংবর্ধনার ভিড় শেষে বরাক আবার তার সেই চিরচেনা ভাঙা রাস্তার কোলেই ফিরে যাবে। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ তো প্রায় শেষ হয়ে গেছে। এরপর কি মন্ত্রীরা রাস্তার হাল ফিরিয়ে মানুষের মন জয় করতে পারবেন, নাকি এবারও সবকিছু কেবল পরিকল্পনার খাতার পাতাতেই বন্দী থেকে যাবে? এবার আপনাদের শোনাবো একটি হাড় হিম করা ঘটনা। অসমের বিভিন্ন প্রান্ত থেকে হঠাৎ হারিয়ে যাওয়া যুবক যুবতীরা কি কেবলই নিখোঁজ ছিল, নাকি তারা কোনো অদৃশ্য অন্ধকার জালের শিকার? বৃহস্পতিবার ভোরে বিহারের সমস্তিপুরে এসএসবি এবং মিশন মুক্তি ফাউন্ডেশনের যৌথ অভিযানে যে সত্য সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। সরকারি চাকরির উজ্জ্বল স্বপ্নের আড়ালে লুকিয়েছিল এক অমানবিক দাসত্বের কারখানা। সেখানে দিনের পর দিন বন্দী করে রাখা হয়েছিল অসমের 115 জন সন্তানকে। ঘটনার সূত্রপাত রাজ্যের তামুলপুর, উদালগুড়ি, বিশ্বনাথ, ডুমডুমা এবং
মঙ্গলদৈয়ের মতো সীমান্তবর্তী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকা থেকে। পাচারকারী চক্রটি কৃষি দপ্তরে স্থায়ী সরকারি চাকরির লোভ দেখিয়ে দরিদ্র পরিবারগুলোর অসহায়তাকে পুঁজি করে আবেদন ফিরে নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এই 115 জন তরুণ তরুণীকে নিয়ে যাওয়া হয় বিহারের সমস্তিপুরে। কিন্তু সেখানে পৌঁছানোর পরই স্বপ্নের বদলে তাদের জীবনে নেমে আসে ঘোর অমানিসা। কোনো সরকারি অফিস নয়, বরং তাদের ঠেলে দেওয়া হয় একটি দুর্ভেদ্য ভুয়ো কল সেন্টারের ভেতরে। সেখানকার পরিবেশ ছিল কোনো জেলখানার চেয়েও ভয়াবহ। উদ্ধার হওয়া 48 জন তরুণী ও 66 জন যুবকের ওপর চলত অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন। দিনের আলো দেখা তো দূরের কথা, রাতের বেলা তাদের ঘরের ভেতরে তালা বন্ধ করে রাখা হতো। চিন্তা করতে পারছেন? যারা ঘরে ফেরার আকুতি জানাতো তাদের উপর চলত অমানবিক অত্যাচার। কেবল পরিশ্রম করে নেওয়াই নয়, এই চক্রটি তরুণীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে যৌন ব্ল্যাকমেলের এক নোংরা খেলায় লিপ্ত ছিল। তথাকথিত নেটওয়ার্ক মার্কেটিং এর আড়ালে চলত এই আধুনিক দাসত্বের কারবার। দীর্ঘদিনের এই নিভৃত অত্যাচারের অবসান ঘটে এক ভুক্তভোগীর অসীম সাহসিকতায়। অসম সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে খবরটি পৌঁছানোর পর শুরু হয় এক রুদ্ধশ্বাস পরিকল্পনা। এক উদ্ধারকারী গ্রাহক সেজে পাচারকারী চক্রের অন্দরে প্রবেশ করেন এবং নিখুঁত কৌশলে পুরো নেটওয়ার্কের ব্লু প্রিন্ট সংগ্রহ করে ফেলেন। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে এসএসবির ঝটিকা অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এই অপরাধ সাম্রাজ্য। হাতে নাতে ধরা পড়ে চক্রের 9 পান্ডা। এই অভিযান শতাধিক পরিবারকে স্বস্তি দিলেও সচেতন মহলে প্রশ্ন উঠছে, কত গভীরে শিকড় গেড়েছে এই পাচারকারী চক্র? দরিদ্রতাকে অস্ত্র করে কিভাবে রাজ্যের প্রান্তিক যুব সমাজকে এভাবে নিঃস্ব করা হচ্ছে? উদ্ধার হওয়া যুবক যুবতীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী মানসিক সহায়তা ও পুনর্বাসন। প্রশাসনের জালে 9 জন ধরা পড়লেও এই সিন্ডিকেটের নেপথ্যে থাকা মূল মাথাদের খোঁজে এখন চলছে জোরদার অভিযান। এই ঘটনা কেবল এক পাচার চক্রের বিনাশ নয়, বরং সীমান্তবর্তী এলাকায় সক্রিয় অপরাধী চক্রের এক অশনি সংকেত। রাঁচির নিবারণপুর এলাকায় আরএসএস অফিসে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়ে হামলা চালানো হয়। সাধারণ কোনো ঝামেলা মনে হলেও তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্যি। যারা এই হামলার সঙ্গে যুক্ত তারা পাকিস্তানের আইএসআই সমর্থিত তেহরিক ই তালিবান হিন্দুস্তান নামের একটি জঙ্গি দলের হয়ে কাজ করছিল। তদন্তে জানা গেছে হামলাকারীরা দুবাইয়ে থাকাকালীন পাকিস্তানি হ্যান্ডেলারদের সংস্পর্শে আসে। সেখান থেকেই তাদের মগজ ধুলাই করে ভারতে ফিরে নাশকতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তারা হামলার ভিডিও তুলে সরাসরি সেই বিদেশি হ্যান্ডেলারদের পাঠিয়েছিল, যাতে তারা বুঝতে পারে যে কাজটা ঠিকঠাক হয়েছে। অর্থাৎ সন্ত্রাসীরা এখন ভিডিওর মাধ্যমে তাদের অপারেশনের প্রমাণ দেয়। পাশাপাশি তারা হোয়াটসঅ্যাপ বা বটিম অ্যাপের মতো গোপন অ্যাপ ব্যবহার করত, যাতে পুলিশ তাদের ধরতে না পারে। আগে যেখানে স্থানীয় গোলমাল দেখা যেত, এখন সেখানে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়া আর অর্থের লোভ দেখিয়ে আমাদের দেশেরই যুবকদের ভাড়াটে সৈনিক হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এটি কেবল একটি অফিসের উপর হামলা নয়, বরং আমাদের দেশের ভেতরে বিদেশি শক্তির বড় ধরনের ষড়যন্ত্রের লক্ষণ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হলেও এই চক্রের মূল শিকড় কতটা গভীরে এবং তারা আর কি কি পরিকল্পনা করছে, সেটাই এখন বড় উদ্বেগের বিষয়। G7 সম্মেলনের গাম্ভীর্যপূর্ণ পরিবেশে হুট করে ঢুকে ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত ঘোষণা, আমি বস। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের সামনে দাঁড়িয়ে এমন দম্ভোক্তি কি কেবলই রসিকতা, নাকি ট্রাম্পের স্বমহিমায় নিজেকে জাহির করার আরেকটি চটকদার কৌশল? কূটনৈতিক মহলে
এ নিয়ে শোরগোল পড়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ট্রাম্পের অভিধানে রসিকতা এবং ব্যঙ্গ কখন যে হাত ধরাধরি করে চলে তা বোঝা দায়। ট্রাম্পের দাবি পরিবেশ হালকা করতেই তিনি এমনটা বলেছেন, অথচ আন্তর্জাতিক মঞ্চে যেখানে প্রতিটি শব্দের ওজন মেপে নেওয়া হয়, সেখানে তার এই মজা কি আদৌ খুব একটা ধূপে টিকে? পর্যবেক্ষকদের একাংশের মতে নিজের ভাবমূর্তি অটুট রাখার অদ্ভুত এক তাগিদ থেকেই তার এই আচরণ। হাসির ছলে নিজের আধিপত্য বুঝিয়ে দেওয়া এবং বিতর্ক দানা বাঁধলেই তাকে কৌতুক বলে উড়িয়ে দেওয়া, ট্রাম্পের এই পুরনো খেলাটি যেন আরও একবার মঞ্চস্থ হলো G7 সম্মেলনে। ম্যাক্রো কিংবা বাকি নেতাদের হাসি কি ছিল সৌজন্যমূলক, নাকি সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক ধরনের অস্বস্তি? ট্রাম্পের এই আমি বস তকমা নিয়ে বিতর্ক যত বেড়েছে, ততই তিনি ব্যাকফুটে সরে এসে দিয়েছেন সাফাই। রাজনীতির ময়দানে ট্রাম্পের এই মুড সুইং নতুন নয়। রসিকতা করে বসা আর তারপর সেই সুর বদলে সুর নরম করা, এ যেন তার রাজনৈতিক ক্যারিয়ারের অতি পরিচিত এক চিত্রনাট্য। শেষ পর্যন্ত তার এই মন্তব্যের আড়ালে আত্মবিশ্বাসের দম্ভ ছিল, নাকি নিছকই এক বেফাঁস মন্তব্য ঢাকবার চেষ্টা? সেই রহস্যের উত্তর ট্রাম্পের নিজের কাছেই ধোঁয়াশা। আজ ছিল এ পর্যন্তই। দেশ বিদেশ পরিক্রমা দেখতে ভুলবেন না প্রতিদিন বিকেলে। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।